চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে চ্যাম্পিয়ন ভারত টানা 3টা আইসিসির ইভেন্টে ফাইনাল খেলে তারা দুটিতে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করলো। 2023-এ তারা ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে যেমন পরাজিত হয়, তারপরে টি-20 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির 2025-এ তারা আবারও চ্যাম্পিয়ন হলো 50 ওভারে খেলায়। এবং সেখানে এই ম্যাচটাতে আমরা গত একটা ভিডিওতে আলোচনা করেছি যে এই ম্যাচটাতে সবচেয়ে কার্যকারী ভূমিকা রাখতে পারে স্পিন ডিপার্টমেন্ট এবং মিডিল ওভারে, সেই কাজটাই কিন্তু করলো ভারত। সেখানে যদিও নিউজিল্যান্ডের থেকে ভারতের স্পিন ডিপার্টমেন্ট অনেক স্ট্রং ছিল এবং তারা কিন্তু সেই জায়গাটাতে ঠিকঠাক ভাবে সেই কাজটা করতে পেরেছে। এবং যদি দেখি নিউজিল্যান্ড কিন্তু 251 রান করেছে 50 ওভারে, যদিও আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ম্যাচগুলোতে দেখেছি 350 রান করে সেই রানটা ডিফেন্ড করাটা অনেকটা কঠিন, এবং আধুনিক ক্রিকেটে যে 300+ স্কোর করেও সেই রানটাকে ডিফেন্ড করাটা চ্যালেঞ্জিং হচ্ছিল। ট্রফির এরকম হাই স্কোরিং ম্যাচের মধ্যে ফাইনালটা যে এরকম লো স্কোরিং ম্যাচটাও যে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেই রকম একটা কিন্তু উইকেট তৈরি করা হয়েছে, সেরকম একটা ম্যাচ আমরা কিন্তু উপভোগ করলাম। যদিও নিউজিল্যান্ড যদি আরো 20 থেকে 30 রান করতো হয়তো বা ম্যাচটা আরো বেশি জমজমাট হতো, কিন্তু আমার কাছে মনে হয় যে 20 থেকে 30 রান না, এখানে 50 থেকে 60 রান নিউজিল্যান্ড কম করেছে। যদি 20 থেকে 30 রান করতো, ভারতের লম্বা ব্যাটিং লাইনে ভারত কিন্তু সেভাবে রানটা কাভার করে আসতো, সেরকম কোনো একটা হয়তো বা সিচুয়েশন তৈরি হতে পারতো বা পারতো না, সেটা বড় বিষয় না। কিন্তু 50 থেকে 60 রান যদি করতো নিউজিল্যান্ড, যদি এখানে 300+ একটা স্কোর দাঁড় করাতো, তাহলে হয়তো ভারতকে হয়তো প্রেসার ক্রিয়েট করার মতো একটা সিচুয়েশন তৈরি করা যেত, এটা আমার কাছে মনে হয়। এবং সেই জায়গায় নিউজিল্যান্ড কিন্তু শুরুটা অনেক ভালো করেছিল। প্রথম 3 ওভারে তারা মাত্র 10 রান, তারপরে যদি আমরা দেখি চতুর্থ ওভারে 16, পঞ্চম ওভারে তারা নিল 11 রান এবং ষষ্ঠ ওভারে নিল 9 রান এবং সপ্তম ওভার শেষে 51 রান কোন উইকেট নাড়িয়ে, এবং প্রথম পাওয়ার প্লেতে তারা 10 ওভারে 69 রান নিল 1 উইকেটের বিনিময়ে। সেই নিউজিল্যান্ড কি 251 রানে থেমে যাবে, সেটা কি আপনার মনে হচ্ছিল বা আমার মনে হচ্ছিল? আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে সেই জায়গাটা মনে হচ্ছিল না। এবং সেখানে যে কাজের কাজটা করলেন মিডিল ওভারে, গত ভিডিওটাতে ঠিক সেই কথাটাই বলা হয়েছে, স্পিনটা ভালো কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। এবং সে যদিও ম্যাচটাতে স্পিনটা সেরকম টার্ন পাচ্ছিল না, আজকের ম্যাচে যদি আমরা দেখি 2.2 ডিগ্রি কিন্তু টার্ন হচ্ছিল স্পিনাররা, কিন্তু স্পিনাররা যেভাবে বলগুলোকে ঝুলিয়ে দিচ্ছিল, যেভাবে বল পিচ করার পর হালকা গতি পাচ্ছিল, ব্যাটিং এর টাইমিং এর ক্ষেত্রে যে হেরফের হচ্ছিল, বিভ্রান্তিকর একটা অবস্থা তৈরি। পাওয়ার প্লের পরেই কিন্তু দারুণ একটা অ্যাটাক করে কুলদীপ যাদব। 11তম ওভারের প্রথম বলে কুলদীপ আউট করেন কিন্তু রাচিন রবীন্দ্রাকে বোল্ড আউট করেন। তারপরে যদি আমরা দেখি তার পরের ওভারেই যদি দেখি 13তম ওভারের দ্বিতীয় ওভারে কুলদীপ আবারও কিন্তু করেন বোল্ড করেন উইলিয়ামসনকে। যখন 75 রানের মধ্যে যখন 3 উইকেট হারিয়ে বসলো নিউজিল্যান্ড, তখনই কিন্তু নিউজিল্যান্ডের টপ অর্ডার যখন একদম ভেঙে গেল, তখন কিন্তু নিউজিল্যান্ড অনেকটা ব্যাকফুটে এবং অনেকটা ব্যাটিং প্রেসারে কিন্তু তারা পড়ে গেল। এবং সেই জায়গাটাতে যদি আমরা দেখি 20তম ওভারে 10 থেকে 20তম ওভার, এই ওভারে তারা রান নিতে পেরেছে মাত্র 32 রান, সেখানে রান রেট ধরতে গেলে 3.2। তারপরে 20 থেকে 30 এই 10 ওভারে তারা রান নিতে পেরেছে 34 রান, ধরতে গেলে 3.4, এবং 30 থেকে 40 ওভারে তারা রান নিতে পেরেছে 37, এখানে তাদের রান রেটটা ছিল 3.7। এবং 165 রানে যখন তারা 5 উইকেট হারিয়ে বসলো গ্লেন ফিলিপসের উইকেটটা, এবং সেখানে উইকেটটা তুলে নিলেন বরুণ চক্রবর্তী। পরে 30 ওভারে কিন্তু নিউজিল্যান্ড মাত্র নিতে পারে 103 রান। তো মিডিল ওভারে 30 ওভারে যখন আপনি মাত্র 103 রান নিতে পারবেন, তো তখন আপনার স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াবে? যদিও দু দলে পাওয়ার প্লেটা দারুণ শুরু করেছিল, কিন্তু শেষের মিডিল ওভারে কিন্তু দারুণ ভাবে চেপে ধরেছে ভারতের স্পিনাররা। এবং সেই জায়গায় যদি দেখি যে 43 ওভার পর্যন্ত কিন্তু রোহিত শর্মা কিন্তু স্পিন অ্যাটাকটা কন্টিনিউ রেখেছিল। এবং আমরা যদি দেখি যে শেষ 10 ওভারে কিন্তু 5 ওভার ইউজ করা হয়েছে কিন্তু পেস বোলারদের, সেখানে সামি 3 ওভার বল করেছে, যদিও 2 ওভার 12, 1 ওভারে 11 রান, এবং হার্দিক পান্ডিয়াকে 1 ওভার ইউজ করা হয়েছে, হার্দিক পান্ডিয়া সেই ওভারে দিয়েছে 12 রান। তো বুঝতেই পারতেছেন
পেস বলাররা কিন্তু সেরকম ভাবে কার্যকারী হতে পারেনি, স্পিনাররা যে যতটুকু কার্যকারী হতে পেরেছে। ডিপার্টমেন্টটা দারুণ একটা ভূমিকা হচ্ছে রেখেছে ম্যাচটাতে, এবং 38 ওভারে 144 রান 5 উইকেট নিয়েছে ভারতের স্পিনাররা। সেখানে কিন্তু 3.78 করে তারা প্রতি ওভার রান দিয়েছে, এবং পেসাররা কিন্তু 12 ওভার বল করেছে, 104 রান দিয়েছেন, একটি উইকেট নিয়েছে, এবং সেখানে 8.66 করে রান দিয়েছে প্রতি ওভারে হচ্ছে পেস বলাররা। তারপরে 252 রানের টার্গেটে কিন্তু দারুণ শুরু করে হচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে প্রথম থেকে তারা অ্যাটাকিং ক্রিকেটটা খেলে, এবং প্রথম পাওয়ার প্লেতে তারা 64 রান হচ্ছে নিতে সক্ষম হয় কোনো উইকেট না হারিয়ে। তারপরেও তারা হচ্ছে 10 থেকে 20 ওভারের মধ্যে 4.4 প্রতি ওভার করে রান নেয় এবং 44 রান তুলে। এবং তারপরে যদি আমরা দেখি 20 থেকে 30 ওভারের মধ্যে কিন্তু যখন 105, 106 এবং 122 রানের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় উইকেট পড়ে গেল, ব্রেসওয়েল এবং আপনার স্নার্ডনার এবং রাচিন রবীন্দ্রা যখন উইকেট 3টা তুলে নিলেন এবং 17 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বসলো ভারত, তখন কিন্তু ম্যাচটা অনেকটা জমজমাট হয়ে উঠতেছিল। যদিও পুরো ম্যাচটাতে ভারত ডমিনেট করেছিল, কিন্তু ম্যাচের খানিকটা সময়ে হয়তোবা নিউজিল্যান্ড হচ্ছে ম্যাচটাকে ডমিনেট করার চেষ্টা করেছিল। ম্যাচটা জিনিস খেয়াল করবেন, রোহিত শর্মা কিন্তু দারুণ একটা ক্রিকেট খেলে, এবং সেখানে রোহিত শর্মা 83 বলে 76 রানের একটা ইনিংস খেলে। সেখানে রোহিত শর্মা যদি দেখি প্রথম 55 বলে 65 রান নেয়, কিন্তু শেষ 28 বলে রোহিত শর্মা 11 রান নেয়। কিন্তু সেখানে কিন্তু ভালো 20 থেকে 30 ওভারের মধ্যে দারুণ স্পিন অ্যাটাক করে হচ্ছে নিউজিল্যান্ড। যে যদিও হচ্ছে ভারত সেই স্পিন অ্যাটাকে সফল হলেও নিউজিল্যান্ড কিন্তু সেম অ্যাপ্লাইটাই করে, কিন্তু সেখানে সেরকম ভাবে তারা সফল হতে পারেনি। এবং শেষমেশ হচ্ছে কেএল রাহুল বলেন, অক্ষর বলেন, হার্দিক বলেন, শ্রেয়াস আইয়ার বলেন 48 রানে ইনিংস খেলে, কেএল রাহুল 34 রানে ইনিংস খেলে, এবং অক্ষর 29 রানে ইনিংস খেলে, এবং হার্দিক পান্ডিয়া 18 বলে 18 রানে একটা ইনিংস খেলে। যদিও ইনিংসগুলো খুব ছোট ছোট, কিন্তু ইনিংসগুলো হচ্ছে পার্টনারশিপ গুলাকে গ্রো করে এবং রানটাকে ধীর গতিতে কিন্তু জয়ের দিকে নিয়ে যায়। সেটা কিন্তু অনেক কার্যকারী ভূমিকা রাখে। শেষমেশ হচ্ছে ভারত 4 উইকেটে জয়লাভ করে 6 বল বাকি থাকতে, এবং সেখানে ভারত হচ্ছে তারা চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এবং যদি আমরা দেখি যে ভারতের যদি একাদশের কথা চিন্তা করি, সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে সবচেয়ে বেশি কাটাছেঁড়া হয়, সবচেয়ে বেশি সমালোচনা হয় মাঠের বাইরে। কিন্তু তারা মাঠে যেভাবে জবাব দিয়েছে সেটা কিন্তু একদম ভারতের হাজার কোটি দর্শককে কিন্তু তারা মুখে লাগাম লাগিয়ে দিয়েছে। এবং সেখানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত শর্মাকে কন্টিনিউ করা হবে কিনা এবং বিরাট কোহলিকে কন্টিনিউ করা হবে কিনা, তাদেরকে অবসরে পাঠানো হবে কিনা, এবং তাদেরকে আর এই ওডিআই ফরম্যাটে চিন্তা করা হবে কিনা, এটা নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা চলতেছিল। কিন্তু তারা যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিয়ে আসা, ফাইনালে চ্যাম্পিয়ন করার পিছনে রোহিত শর্মার ইনিংসটা কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, 76 রান ইনিংসটা। এবং বিরাট কোহলি যেভাবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেন, জয় তুলে নিলেন, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2023 সালে ওডিআই ওয়ানডে বিশ্বকাপে হচ্ছে ফাইনালে তারা পরাজিত হয়, সেই সেমিফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে 80+ রানের স্কোর করলেন এবং ফাইনালে তুললেন ইন্ডিয়া দলকে, সেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু সেই সমালোচনাগুলোর জবাব কিন্তু তারা মাঠে দিলেন। অভিনন্দন টিম ইন্ডিয়া, টানা 3টা আইসিসি ইভেন্টে ফাইনাল খেলে টানা 2টা ফাইনালে তারা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করলো, T20 ওয়ার্ল্ড কাপে এবং হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির হচ্ছে 2025-এর ফাইনাল।